খাদ্য নিরাপত্তায় জাতিসংঘের প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাবনা তুলে ধরলেন বাংলাদেশের সাফল্য, ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। Bangladesh has become self-sufficient in food production from a food developed country. Increase funding for developing countries for achieving sustainable food system. রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, সিরিজ বৈঠকে সিদ্ধান্ত। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনকে ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। আমি তো এভাবে ভাবতেই চাই না, আমাদের এই জার্নিটার সাথে থাকুন। কারাগার থেকে মুক্তির 23 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরিমণি সব ভুলে এগিয়ে যেতে চান নিজের মতো। দ্রুতই শুরু হবে প্রীতিলতা দ্বিতীয় ধাপে শুটিং। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট, একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবকরা। 70% ডেঙ্গু রোগী, আছে ভাইরাসজনিত জ্বরও। ধান খেতে কান্নার শব্দ, পঞ্চগড়ে মেয়ে নবজাতক উদ্ধার করলেন গৃহবধূ। সুস্থ আছে শিশুটি, জানালেন চিকিৎসক। দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত 11টার দিকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় তিনি সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে ৫ দফা প্রস্তাব দেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জুরিগুয়েতা শিরুতি। এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি।
আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়াও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করা সহ 10 দফা দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আহমেদ সালিহিনের রিপোর্টে বিস্তারিত। সিরিজ বৈঠক করে হঠাৎ আলোচনার কেন্দ্রে বিএনপি। দুর্নীতির মামলায় দলীয় নেত্রী বেগম জিয়ার কারাদণ্ডের 3.5 বছর পর 2 দফায় 6 দিনের ধারাবাহিক বৈঠক করে রাজনীতির নতুন কৌশল নিতে যাচ্ছে তারা। ক্ষমতা ছাড়ার 15 বছরে 3টি জাতীয় নির্বাচন গেলেও সরকার গঠন তো দূরের কথা, দলটি হারিয়েছে সংসদে বিরোধী দলের আসনও। তাই এবার আগে ভাগেই আন্দোলনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ধারাবাহিক বৈঠকে কর্মীদের মতামত নেয়ার পর পরবর্তী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আমরা তো শুধু ম্যাডামের মুক্তি দাবি করবো না, আমাদের আরো হাজার হাজার নেতাকর্মী জেলে আছে। ভোটের অধিকার, চলাফেরার অধিকার বা মত প্রকাশের অধিকার জনগণ আদায় করবে। সেই আদায় করার জন্য আমি মনে করি আন্দোলন লাগবে। দলের নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই। এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেটার জন্য যদি সরকার না শুনে, তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলন, সব রাজনৈতিক দল সহ জনগণকে নিয়ে রাজপথে আমাদেরকে নেমে আসতেই হবে। আন্দোলনের ক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আসছে জানিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারের অধীনে নির্বাচন যাওয়াটা একটা অনর্থক। আমরা একটা তো গিয়েছিলাম নির্বাচন 18 সাল, তো সেরকম পরিস্থিতি থেকে তো যদি নির্বাচন হয়, সেই নির্বাচন তো জনগণ আসবে না, আর আমাদের পার্টিসিপেশন করার কোনো অর্থই হয় না। গভর্নমেন্টের পতনই হবে হলো একমাত্র আন্দোলন। 6 দিনের ধারাবাহিক বৈঠক শেষের পর শনিবার স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হবে আন্দোলনের কর্মসূচি বলেও জানান দলের শীর্ষ নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। আজ আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত আত্মহত্যার শামিল বলেও মন্তব্য করেন নেতারা। বিএনপির ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান তাদের। দীর্ঘদিন পর বিএনপির সিরিজ বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নানা আলোচনা সমালোচনা। বৈঠক শেষে দলটি আবারও আন্দোলনের দিকে তৃণমূলকে প্রস্তুতের ইঙ্গিত দেয়। পাশাপাশি নতুন করে দলটির সিদ্ধান্ত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার। এ অবস্থায় আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ হলে তারা ষড়যন্ত্রে অত্যন্ত পটুয়সী। ষড়যন্ত্রে তারা অত্যন্ত পটুয়সী। বিএনপির এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতায় আসতে বিএনপির পেছনের দরজাই পছন্দ। সকালে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। নির্বাচন বর্জন করা বিএনপির আত্মহননের সিদ্ধান্ত বলেও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। কোনো রাজনৈতিক দল যারা জনগণের ভোটের উপর নির্ভর করে, জনগণের রায়ের উপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননের মতো সিদ্ধান্ত। এদিকে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে অভিযোগ করেন, আন্দোলনের কথা বলে দলটি আবারও আগের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে যাওয়ার পায়তারা করছে। এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। তারা এর আগেও আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে। সরকারের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট হলেও এই উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি চক্রান্তে লিপ্ত বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের। তার সারা জীবনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মামলা, তদন্ত, রিমান্ড সব ভুলে প্রীতিলতা হয়ে উঠতে চান চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলায় কারামুক্তির 23 দিন পর প্রীতিলতা সিনেমার সংবাদ সম্মেলন নিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হলেন গণমাধ্যমের। নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সঙ্গে
প্রীতিলতার মিল আছে কিনা জানতে চাইলে পরি বলেন তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। ২৭ দিন ধরে জেল খেটেছেন, ছিলেন ৭ দিনের রিমান্ডে। তাই তো মুক্তির ২৪ দিন পর সংগ্রামী প্রীতিলতা হয়ে গণমাধ্যমের সামনে হাজির চিত্রনায়িকা পরিমণি। তবে সেটি তার মামলা নিয়ে নয়, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা বিপ্লবী প্রীতিলতা সিনেমা নিয়ে, যে সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরি। বিএফডিসিতে সন্ধ্যায় প্রীতিলতা সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে পরিমণি জানান, সংগ্রামী এই নারীকে ২ বছর ধরে ধারণ করছেন তিনি। প্রীতিলতাকে ধারণ করা ২ মিনিটের ব্যাপার না কিন্তু, এবং আমার এই জার্নিটা 2 বছর, আমি কিন্তু বারবার বলে আসছি, একটা লং জার্নি আমার জন্য। মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি। এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই, টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম, মানে আমরা দিতে হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা আর প্রীতিলতার লুকটার যে মানে মাঝখানে যে ব্যাপারটা, সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া। প্রীতিলতার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান কিনা এ বিষয়ে জানতে চাইলে পরি বলেন তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। আমি তো এভাবে ভাবতেই চাই না, কিছুদিন আগে গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমায় চুক্তিবদ্ধ হন এই চিত্রনায়িকা। সব ভুলে কাজে ব্যস্ত থাকতে চান পরিমণি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আমরা পরিমণির আগের যে মামলা এবং এখন যে বিচার কাজ চলছে তার তদন্ত প্রক্রিয়া নানা বিষয় নিয়ে আসবো। তার আগে আজকের যে সংবাদ সম্মেলন, আপনি যেমনটা রিপোর্টে বলছিলেন, প্রীতিলতা সিনেমা নিয়ে তিনি 23 দিন পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে আসলেন। প্রীতিলতা সিনেমার পেছনের যে ব্যক্তিটা, যিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি হচ্ছেন ব্রিটিশ বিরোধী যে স্বাধীনতা আন্দোলন সে সময়ের অন্যতম নারী মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী প্রথম শহীদ। এই যে তার এবং তার ডাকনাম হচ্ছে রানী এবং ফুলতারা। এই সিনেমার মধ্য দিয়ে পরিমণি ওই যে প্রীতিলতার যে নাম রানী হিসেবে কতটা নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন, কি বললেন আজকের সংবাদ সম্মেলনে? আজকের সংবাদ সম্মেলনে তিনি শুধুমাত্র প্রীতিলতার কাজের যে অভিজ্ঞতা, তিনি কেন কাজে যোগ দিয়েছিলেন বা প্রীতিলতা সিনেমায় কেন তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তবে বাকি যে প্রীতিলতাকে তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন সেটি দর্শকদের অপেক্ষাই করতে বলেছেন পরিমণি। এছাড়া আজকের সংবাদ সম্মেলনে তার যে 27 দিনের কারাবরণ এবং জেল থেকে মুক্তি, সেই বিষয়গুলো নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। শুধু সিনেমার যেহেতু প্রথম ধাপের শুটিং শেষ হয়ে গেছে, দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে, সেটির আগেই এই সংবাদ সম্মেলনটি করেছেন। আর প্রীতিলতা সম্পর্কে যদি বলা হয়েছে যে তিনি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে স্বাধীন যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের অংশগ্রহণ করেছিলেন এবং আজকের দিনে 1932 সালের আজকের দিনে পুলিশের হাতে আটক হওয়ার পরে তিনি নিজেকে আত্মাহুতি দেন। সেই থেকেই আমরা ব্রিটিশ বিরোধী স্বাধীনতার যা সংগ্রাম, সেই সংগ্রামের বিপ্লবী প্রতীক হিসেবে আমরা প্রীতিলতাকে চিনি। সেই প্রীতিলতাকে তিনি কিভাবে কতটুকু ফুটিয়ে তুলেছেন এটি দর্শকদের উপরে ছেড়ে দিয়েছেন পরিমণি। বলেছেন যে সিনেমাটি যখন মুক্তি পাবে দর্শকরাই সেই বিষয়টি বিবেচনা করবে, তিনি আসলে কতটুকু প্রীতিলতাকে ধারণ করতে পেরেছেন। যদিও তিনি বলেছেন যে 2 বছর ধরে তিনি প্রীতিলতাকে নিয়েই কাজ করছেন, যে প্রীতিলতার চরিত্র নিয়েই কাজ করছেন। রাব্বি, আফজাল, হ্যাঁ, তিনি ওই জায়গাটায় সিনেমার মধ্যে একটা টুইস্ট রেখেছেন যাতে আমরাও আসলে অপেক্ষা করি, এবং তিনি প্রীতিলতার সেই বিপ্লবী মূর্তি ধারণ করার জন্য কিন্তু প্রীতিলতার মতো তিনি কালো শাড়ি পরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এবং তিনি, আমরা যদি গণমাধ্যমের রিপোর্ট থেকে নেই, যে তিনি বলেছেন নিজেই যে এটা একটা বড় দায়িত্ব, এবং আরও একটা বলেছেন যে তার কাছে এটা বড় একটা অনুভূতি। এছাড়াও যদি কিছু এই আজকের সংবাদ সম্মেলন নিয়ে যুক্ত করতে চান আফজাল। আজকের সংবাদ সম্মেলনে তাকে অনেকটাই মানসিকভাবে শক্ত দেখেছি, কারণ এটিই প্রথম মুক্তির পরে 1 আগস্ট তিনি মুক্তি পেয়েছেন কাশিমপুর কারাগার থেকে। এরপরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিকরা অনেক বিষয়গুলো জানতে চেয়েছিল যে প্রীতিলতাকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন, সব প্রশ্নেরই কিন্তু সরাসরি উত্তর দেননি। তিনি যেটিকে বললাম যে টুইস্ট রেখেছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পরে সব কিছু খোলাসা হবে, এমনটিই তিনি বলার চেষ্টা করেছেন। আর মামলার অগ্রগতি নিয়ে কিছু জানতে চান? হ্যাঁ আফজাল, আমরা যদি সংবাদ সম্মেলনের আলোচনার পরে আমরা যদি তার আগের যে মামলাগুলো এবং যে তদন্তের কাজগুলো এবং বিচার প্রক্রিয়া নিয়ে যদি একটু বলতেন।
বিচার প্রক্রিয়া হচ্ছে যে পরিমণির বিরুদ্ধে মাদক মামলা হয়েছিল, সেই মামলাতেই তিনি চার্জশিট দেওয়া পর্যন্ত জামিনে আছেন। আর তদন্তের অগ্রগতি কি সেটি আমরা জানি না। কারণ কি, যে এই মামলার শুরু থেকেই আমরা দেখেছি প্রথমে ডিবি তদন্ত করেছে, এখন সিআইডি তদন্ত করছে। সিআইডির কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আইনে বেঁধে দেওয়া যে সময়, সে সময়ের মধ্যেই তারা চার্জশিট দিবেন। চার্জশিট দাখিলের জন্য আগামী 10 অক্টোবর দিন ধার্য রয়েছে। হয়তো আমরা ধারণা করছি, বা কিছুদিন আগেও সিআইডির সাথে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে তদন্তের যে চার্জশিট নিয়ে তারা কাজ করছেন, আলোচনা করে গণমাধ্যমকে জানিয়েই এই চার্জশিটটি মূলত দাখিল করা হবে। হয়তো ধারণা করা হচ্ছে যে 10 অক্টোবরের পূর্বেই এই চার্জশিটটি আদালতে সিআইডির পক্ষ থেকে জমা দেওয়া হবে। আর চার্জশিট জমা দিলে আমরা দেখেছি পরিমণিকে আবারও জামিন চাইতে হবে আদালতে হাজির হয়ে, এমনটি তারা আইনজীবীরা বলছেন। আর একটি বিষয় বলে রাখি যে পরিমণিকে যখন গ্রেফতার করা হয় তখন পরিমণির বাসা থেকে পরিমণির ল্যাপটপ, মোবাইল, আরও যে ইলেকট্রনিক ডিভাইস ছিল, মেকআপ বক্স ছিল, সেগুলো র্যাব কিন্তু জব্দ করেছিল। পরিমণি একটি আবেদন আদালতে দাখিল করেছেন। তো আদালতে দাখিল করার পরে আদালত, পরিমণির একটি গাড়িও ছিল, যদিও আদালতে আবেদন করার পরে আদালত বিআরটিএ মালিকানা যাচাই করে গাড়িটি হস্তান্তরের বিষয় ওই 10 অক্টোবরই তদন্ত রিপোর্ট দাখিল করবেন মামলার তদন্ত কর্মকর্তা। আর পরিমণির মামলার আদ্যপান্ত এক কথা আমি বলে দিয়েছি এদের মধ্যে, যে 4 আগস্ট পরিমণিকে গ্রেপ্তার করা হয়, 5 আগস্ট আদালতে হাজির করা হয়, 3 দফায় 7 দিনের রিমান্ড, 21 আগস্ট জামিন, আর 1 সেপ্টেম্বর কারামুক্ত। এই হচ্ছে মামলার মোটামুটি একটি আদ্যপ্রান্ত ঘটনা। আর পরিমণি তো এখন জামিনে মুক্ত আছেন, এটি আপনারা জানেন। পরিমণির আজকের সিনেমা এবং একই সাথে বিচার কাজের নানা বিষয় নিয়ে আপনি অনেকদিন ধরে রিপোর্ট করছেন। তার আইনজীবীরা আসলে কি বলছেন এই আদালতের এই বিচার কাজ বা মামলার মেরিট নিয়ে? মামলার মেরিট তো সাধারণত বাদী বিবাদী দুপক্ষই তাদের অবস্থানে অনড় থাকেন। পরিমণির আইনজীবীরা বলছেন যে পরিমণিকে সাজা দেওয়ার মতো বা পরিমণির অপরাধ প্রমাণের মতো কোনো উপাদানই কিন্তু তারা পাননি। আর রাষ্ট্রপক্ষ বলছে যেহেতু হাতে নাতে পরিমণির বাসা থেকে আইস পাওয়া গেছে, এলএসডি পাওয়া গেছে, মদ পাওয়া গেছে, সেই কারণে এই মামলায় তার বিরুদ্ধে প্রমাণ করাটা সহজ হবে, এটি কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে। আর মাদক মামলার যে তদন্তের যে সময়সীমা বেঁধে দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে 30 কার্য দিবস হাতে নাতে ধরা পড়লে আর 60 কার্য দিবস হাতে নাতে ধরা না পড়লে, অর্থাৎ 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি মাদকটি হাতে নাতে ধরা পড়ে, আর 60 কার্য দিবস হচ্ছে হাতে নাতে ধরা না পড়লে। আর প্রয়োজনে বাড়ানোর সুযোগ রয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা যদি সময় লাগে তাহলে তিনি আদালতের মাধ্যমে সময় চেয়ে ধাপে ধাপে কিছু সময় বাড়াতে পারবেন। যদি আমরা 30 কার্য দিবস ধরি তাহলে এরই মধ্যে পার হয়ে গেছে। আমরা গত 15 সেপ্টেম্বর যখন পরিমণি আদালতে হাজির হয়েছিলেন তখন কিন্তু মামলা তদন্ত কর্মকর্তা তদন্ত যে শেষ হয়নি বা তদন্ত শেষ করতে আরও সময় লাগবে তারাও কিন্তু সময় আবেদন করেননি। তার সব মিলিয়েই আগামী 10 অক্টোবর পরিমণির মামলার শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিনই আসলে বোঝা যাবে যে এই মামলার চার্জশিট দিচ্ছেন কি দিচ্ছেন না, বা পরিমণির ভাগ্যে আর কি অপেক্ষা করছে। তাকে যদি চার্জশিট দিয়ে দেয় তাহলে তো অবশ্যই পরিমণিকে আবার জামিন নিতে হবে। রাব্বি। আফজাল, আপনাকে ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রীতিলতা সিনেমা নিয়ে আজকের পরিমণির সম্মেলন এবং এর আগে মামলা এবং বিচার প্রক্রিয়ার নানা বিষয় নিয়ে কথা বলছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলতি মাস শেষ হতে 1 সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 6,500 ছাড়িয়ে গেছে। সবশেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 189 জন। আর এই অবস্থায় খালি নেই রাজধানী শিশু হাসপাতালের কোনো সিট। একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবক। আর চিকিৎসকরা বলছেন হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের 70% ডেঙ্গু রোগী। তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 2 বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত সায়ানকে কোলে নিয়ে হাসপাতালের করিডোরে বাবা। বেসরকারি চাকুরিজীবী সাইদুর রহমান রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে আসছেন শিশু হাসপাতালে। এখানেও সিট খালি না থাকায় সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় তিনি। ওখানে বলছিল যে ভর্তি করানোর জন্য রাতেই, তো ওখানে সিট পাইনি। টিকিট কাটার সময় বললো যে এখানে সিট পাওয়া যাবে না, ডাক্তার দেখালে দেখাইতে পারবেন। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও চলতি বছরের চিত্র ভিন্ন। ঢাকার 2 কর্পোরেশনের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না এডিসের দাপট। এছাড়া মৌসুম পরিবর্তনের এ সময়ে আবহাওয়ার ভিন্নতায় জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। 2 দিন যাবত জ্বর আসছে, আজকে একটু কম, তারপর নিয়ে আসছে যে ভয় ডেঙ্গু প্লাস নিউমোনিয়া,
করতেছেন এবং লাঞ্চে পানি জমে গেছে। চিকিৎসকরা বলছেন দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে ঘাম বসে শিশুর জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, তাই বেশি করে তরল খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা শিশু হসপিটালে যতগুলো পেশেন্ট আসছে প্রায় 70%ই ডেঙ্গু জ্বরের রোগী। গরমে যাতে বাচ্চারা ঘেমে না যায়, লিকুইড জাতীয় খাবারটা যাতে বেশি করে খায় ওরা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 17,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 59 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ধান খেতে কান্নার শব্দ পেয়ে পঞ্চগড়ে মেয়ে নবজাতককে উদ্ধার করলেন এক গৃহবধূ। সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে ওজন কিছুটা কম থাকায় তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তার দায়িত্বে সমাজসেবা অধিদপ্তর নিয়েছে। আব্দুর রহিমের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। গত বুধবার রাত ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার আওকারিপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। নবজাতক মেয়েটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন গৃহবধূ নাসিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শিশুটিকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। কান্না শুনে তখন আমাকে ডাকে নেওয়া কেউ ওঠার সাহস পায় না। আমি বাচ্চাটাকে তুলে বাড়িতে আনার পর তখন হাসপাতালে নিয়ে আসি। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ওজন কম থাকায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। বাচ্চাটি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে। আমরা যেহেতু বডি ওয়েট 2 কেজি, লো বার্থ হিসেবে আমরা চিকিৎসা চালাচ্ছি এবং এখন পর্যন্ত ভালো আছে বাচ্চা। আপাতত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তর দায়িত্ব নিয়েছে নবজাতকের চিকিৎসার। আমরা বাচ্চাটির ভবিষ্যৎ আর্থিক, সামাজিক এবং তার যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্চিত হয়েই চুক্তি হবে আমাদের। এই চুক্তিতে যারা রাজি হবে সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বাচ্চাটাকে দেব, যেন বাচ্চাটার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। সময় সংবাদ, পঞ্চগড়। বাংলাদেশে সংখ্যালঘু নারীদের উত্তরাধিকার আইন সংস্কার সময়ের দাবি। বিকেলে ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজা মণ্ডপে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত সেমিনারে কথা বলেন নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন শাস্ত্রে নারীদের উত্তরাধিকার দিতে কোনো বাধা নেই। শাস্ত্রের ভুল ব্যাখ্যা দিয়ে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদের সম্পদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করে আসছে। যুক্তিতর্কে না পেরে অনেকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানের সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আদায়ে আজকে একত্রিত হয়ে আমরা আওয়াজ তুলতে চাই, আমাদের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি নারীদেরকে সর্বক্ষেত্রে তিনি এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন নিয়েছেন মোট 8 জন। চমক দিয়ে এবার পরিচালক পদে মনোনয়নপত্র তুলেছেন খালেদ মাসুদ পাইলট। বিসিবিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ, যা শেষ হয় বিকেল 4টায়। শনিবারও চলবে এ কার্যক্রম। চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান এবং আজম নাসির। মোহামেডান থেকে মনোনয়নপত্র কিনেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত লোকমান হোসেন ভূঁইয়ার পরিবর্তে এবারই প্রথম কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। দিনের শেষ ভাগে মনোনয়ন নেন আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কিছুক্ষণ পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তায় শেখ হাসিনার 5 দফা প্রস্তাবনা, ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, সিরিজ বৈঠকের সিদ্ধান্ত। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনকে ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। আমি তো এভাবে ভাবতেই চাই না। আমাদের এই জার্নিটার সাথে থাকুন। কারাগার থেকে মুক্তির 23 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরিমণি। সব ভুলে এগিয়ে যেতে চান নিজের মতো। দ্রুতই শুরু হবে প্রীতিলতার দ্বিতীয় ধাপের শুটিং। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।